আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শ্বসন তন্ত্র নিয়ে আলোচনা করব। শ্বসন এবং শ্বাসক্রিয়া যে চ্যাপ্টারটা জুলজির পঞ্চম অধ্যায়, সেই পঞ্চম অধ্যায় নিয়ে আজকে আমরা কথা বলবো। শ্বসন ও শ্বাসক্রিয়ার মধ্যে শুরুতেই মানুষের শ্বসন তন্ত্র যেটা, সেই শ্বসন তন্ত্র নিয়ে কথা বলা আছে। এই শ্বসন তন্ত্র কয় ধরনের? তিন ধরনের। যেমন বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল, শ্বসন অঞ্চল। আমরা যে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এই পুরা যে প্রক্রিয়াটা আসলে তিনটা প্রধান অঞ্চলের মাধ্যমে গঠিত হয়। একটা হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, অর্থাৎ যে যে অঞ্চলের মধ্যে শুধুমাত্র বায়ু গ্রহণ হবে এবং ত্যাগ হবে, এই ধরনের কাজগুলো সম্পন্ন হবে, এটা হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল, যে জায়গার মধ্যে শরীরের মধ্যে বায়ু পরিবহন হওয়ার ক্ষেত্রে যে অঙ্গগুলা ভূমিকা পালন করে, সেগুলোকে বলা হয় বায়ু পরিবহন অঞ্চল। শ্বসন অঞ্চল অর্থাৎ মেইনলি যে শ্বসনের কাজ, শ্বসনের যে ক্রিয়াটা মেইন যে জায়গায় সম্পন্ন হয়, সেটা হচ্ছে শ্বসন অঞ্চল, যেটা অনেকটা ফুসফুসের মধ্যেই সংগঠিত হয়। এখন আমরা আসি বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এটা কয় ভাগে বিভক্ত? এই কয়েক ভাগে বিভক্ত। সেটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গোলবিল এবং স্বরযন্ত্র। স্বরযন্ত্র। সম্মুখ নাসারন্ধ্র মানে হচ্ছে এই যে নাকের যে ছিদ্রগুলো আছে দুইটা, এগুলোকে বলা হয় সম্মুখ নাসারন্ধ্র। এর ঠিক পিছনে একটা শক্ত অঞ্চল, এটাকে বলা হয় ভেস্টিবিউল। এর ঠিক পিছনে এক ধরনের গহ্বরের মতো, অর্থাৎ যে খালি জায়গা, সেটাকে বলা হয় নাসা গহ্বর। এর পিছনে আরো দুইটা ছিদ্র রয়েছে একেবারে ভিতরের দিকে, সেটাকে বলা হয় পশ্চাৎ নাসারন্ধ্র। এর পিছনে নাসা গলবিল হয়ে এই যে এই জায়গায় গিয়ে স্বরযন্ত্র, যেখান থেকে আসলে স্বর উৎপন্ন হয়, স্বরযন্ত্র সেটা। এরপর আসো ট্রাকিয়া বা শ্বাসনালী। এই যে যে নালীটা, একটা নালী, সেটাকে বলা হয় শ্বাসনালী। অর্থাৎ স্বরযন্ত্রের পরে যে নালীটা, এটাকে বলা হয় ট্রাকিয়া বা শ্বাসনালী। শ্বাসনালী। এই শ্বাসনালী থেকে দুইটা শাখা বের হয়েছে, সেটাকে বলা হয় ব্রঙ্কাস। ব্রঙ্কাস, এক বচনে ব্রঙ্কাস, এক বচনে ব্রঙ্কাস। এবং দুইটাকে একসাথে যদি বলি তাহলে সেটা হবে বহুবচন, বহুবচনে ব্রঙ্কাই। বহুবচনে ব্রঙ্কাই। এক বচনে ব্রঙ্কাস, বহুবচনে ব্রঙ্কাই। এটা হচ্ছে ব্রঙ্কাস। তার মানে শ্বাসনালী বা ট্রাকিয়ার পরে ব্রঙ্কাস অবস্থিত। শ্বাসনালী বা ট্রাকিয়ার পরে ট্রাকিয়া, এর নিচে ব্রঙ্কাস। এরপর আসো ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল বলতে এই যে ফুসফুস রয়েছে, ফুসফুসের ভেতরে অনেক ধরনের শাখা প্রশাখা আছে, ওই শাখা প্রশাখাকে বলা হয় ব্রঙ্কিউল। শাখা প্রশাখাকে বলা হয় ব্রঙ্কিউল। এই ব্রঙ্কিউল আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল, একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল, একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। প্রান্তীয় ব্রঙ্কিউলটা থাকে বায়ু পরিবহন অঞ্চলে, আর শ্বসন ব্রঙ্কিউলটা থাকে শ্বসন অঞ্চলে। শ্বসন ব্রঙ্কিউলটা থাকে শ্বসন অঞ্চলে। তার মানে শ্বসন অঞ্চলে শ্বসন ব্রঙ্কিউল থাকবে। এরপরে থাকবে অ্যালভিওলার নালী, এরপর অ্যাট্রিয়াম, এরপর অ্যালভিওলার থলি, আমরা বিস্তারিত আলোচনা করব। এবং সর্বশেষ হচ্ছে অ্যালভিওলাস। অ্যালভিওলাসটাই হচ্ছে মূলত আমাদের ফুসফুসের গাঠনিক এবং কার্যিক একক, যেটা হচ্ছে মেইন শ্বসন অঙ্গ। মেইন শ্বসন যেখানের মধ্যে সংঘটিত হয় সেটা হচ্ছে অ্যালভিওলাস। এখন আমরা আসব বিস্তারিতভাবে এর গঠন সম্পর্কে আমরা পড়ব। প্রথমে আমরা আসি বায়ু পরিবহন এবং ত্যাগ অঞ্চল, যেটা অর্থাৎ সম্মুখ নাসারন্ধ্র থেকে আমরা একেবারে অ্যালভিওলাস পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আসি সম্মুখ নাসারন্ধ্র। এটা হচ্ছে কি, প্রথমত নাকের সামনের ছিদ্র। নাকের একেবারে সামনের ছিদ্র। ছিদ্র কয়টি? দুইটি। নাক কয়টা? নাক হচ্ছে একটা। আমাদের নাক কিন্তু দুইটা না, নাক একটা, ছিদ্র দুইটা। নাকের ছিদ্র কয়টি?
দুইটি দুইটি ছিদ্র। এই যে দুইটি ছিদ্র হওয়ার কারণটা কি? দুইটি ছিদ্র হওয়ার কারণ হচ্ছে ন্যাসাল সেপ্টাম বা ন্যাসাল সেপ্টাম সেপ্টাম বা নাসা ব্যবধায়কের কারণে, নাসা ব্যবধায়কের কারণে। ন্যাসাল সেপ্টাম বা নাসা ব্যবধায়কের কারণে, অর্থাৎ এরকম একটা ব্যবধায়ক থাকে যেটার কারণে আসলে নাক এরকম দুইটা ছিদ্রে বা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ন্যাসাল সেপ্টাম বা নাসা ব্যবধায়ক, মাঝখানে একটা নাসা ব্যবধায়ক থাকার কারণে নাকের দুই ছিদ্র উন্মুক্ত থাকে এবং নাক আসলে দুই ভাগ মনে হয়। ঠিক আছে, আসলে কিন্তু নাক একটাই, শুধুমাত্র নাকের ছিদ্র নাসাল সেপ্টাম বা নাসা ব্যবধায়ক থাকে। এবং এই নাসার সম্মুখ নাসারন্ধ্রের কাজ কি? সম্মুখ নাসারন্ধ্রের কাজ হচ্ছে সবসময় উন্মুক্ত থাকে, বায়ু দেহের অভ্যন্তরে প্রবেশ করে। সব কাজ হচ্ছে সবসময় উন্মুক্ত থাকা, এবং বায়ু দেহের মধ্যে প্রবেশ করা, দেহের প্রবেশ করানো, করানো ও বের করা। এই ছিদ্রটা যদি না থাকতো তাহলে আমাদের শরীরের ভেতরে কোনো বায়ু প্রবেশ করতে পারতো না, আমরা অক্সিজেন পেতাম না এবং মারা যেতাম। এই ছিদ্রটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। যাদের নাক অনেকটা জ্যাম থাকে বা নাক ভালো মতো নাকের নাকের হাড্ডিতে যদি জ্যাম থাকে বা কোনো ধরনের সমস্যা হয় অথবা সর্দি লাগে, তখন কিন্তু আসলে বোঝা যায় যে আমাদের নিঃশ্বাস নিতে কতটা কষ্ট হয় তখন। এটা আসলে আমাদের জন্য আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা আসলে খুব কম কাজ মনে হলেও এটা সবসময় উন্মুক্ত থাকা এবং এর মধ্যে বাতাস প্রবেশ করা এবং বের হওয়ার যে কাজটা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপর আমরা আসি সম্মুখ নাসারন্ধ্রের পরে যে অংশটা, সেটা হচ্ছে ভেস্টিবিউল। সেটা হচ্ছে ভেস্টিবিউল। 2 নম্বর হচ্ছে ভেস্টিবিউল। নাসারন্ধ্রের পরে নাকের ভেতরের অংশের নাম। নাকের ভেতরের অংশ নাসারন্ধ্রের পরে নাকের ভেতর অংশ, যেখানের মধ্যে আসলে এর প্রাচীরে অনেক লোম থাকে, এর প্রাচীরে অনেক লোম থাকে। এর প্রাচীরে অনেক লোম থাকে। যে ভিতরের যে ভেস্টিবিউল আছে, ভেস্টিবিউলের প্রাচীরে বা গাত্রে বা বাহিরের দিকে অনেকগুলো লোম থাকে। ঠিক আছে, এখন এর কাজ কি? এর কাজ হচ্ছে লোমগুলো ছাঁকনির মতো গৃহীত বাতাস পরিষ্কারে সাহায্য করে। এই যে লোমগুলো রয়েছে, লোমগুলো ছাঁকনির মতো কাজ করে, ছাঁকনির মতো গৃহীত বাতাস, যে বাতাসগুলো যে গ্রহণ করা হয় সেই বাতাসগুলো পরিষ্কার করে, পরিষ্কার করে। অর্থাৎ যে লোমগুলো আছে সে লোমগুলো এক ধরনের ছাঁকনির মতো কাজ করে, যেটা আমরা যে বাতাস গ্রহণ করি সেই বাতাসগুলোকে পরিষ্কারে সহায়তা করে। এরপর আমরা আসি ভেস্টিবিউলের পরে যে অংশটা, সেটা হচ্ছে নাসা গহ্বর বা নেজাল ক্যাভিটি। নাসা গহ্বর বা নেজাল ক্যাভিটি। নাসা গহ্বরটা আসলে কিরকম অংশ সেটা আমরা এখন দেখব। ভেস্টিবিউলের পরের অংশটি হচ্ছে নাসা গহ্বর। নাসা গহ্বরের প্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস ক্ষরণকারী অলফ্যাক্টরি কোষ থাকে। দেখো, ভেস্টিবিউলের পরের অংশ, এটা লেখার দরকার নাই। নাসা গহ্বরের প্রাচীরে, এর প্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস ক্ষরণকারী অলফ্যাক্টরি কোষ থাকে। এর প্রাচীরে
এর প্রাচীরে সিলিয়া যুক্ত মিউকাস ক্ষরণকারী অলফ্যাক্টরি কোষ থাকে। অলফ্যাক্টরি কোষ থাকে। তার মানে কোথায় থাকবে? এই যে নাসা গহ্বরের প্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস ক্ষরণকারী অলফ্যাক্টরি কোষ থাকে। এটার কারণে আসলে কি হয়? এটার কারণে আসলে কাজটা কি? আগত প্রশ্বাস বায়ুকে কিছুটা সিক্ত করা। প্রশ্বাস বায়ুকে সিক্ত করা। প্রশ্বাস বায়ুকে সিক্ত করা মানে তো বুঝছো, সিক্ত করা মানে হচ্ছে ভেজা করা। প্রশ্বাস বায়ুকে সিক্ত করা। সিক্ত করা। এরপর আসো, নেক্সট যে কাজটা সেটা হচ্ছে সিলিয়াযুক্ত মিউকাস কোষগুলো ধুলাবালি ও জীবাণুকে আটকে দেয়। সিলিয়াযুক্ত মিউকাস কোষ ধুলোবালি আটকে দেয়। আর অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ নিতে সাহায্য করে। ঘ্রাণ নিতে সাহায্য করে। তার মানে আমরা বুঝতে পারলাম যে নাসা গহ্বরের মধ্যে কি থাকে? নাসা গহ্বরের প্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস ক্ষরণকারী অলফ্যাক্টরি কোষ থাকে, যেই কোষগুলো আগতে যে বায়ু বা বাতাস, প্রশ্বাস বায়ু সেটাকে সিক্ত রাখে বা ভেজা রাখে, এবং এর মধ্যে যে ধুলোবালি আছে সেই ধুলোবালি গুলোকে আটকে দেয় যাতে নাকের মধ্যে ধুলোবালি প্রবেশ করতে না পারে। এরপর অলফ্যাক্টরি কোষ যেটা আছে, এই অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ নিতে সাহায্য করে। এবার আসো আমরা নাসা গহ্বরের পরে আমরা চলে যাই নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র 4 নম্বর হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্রের যে কাজ, পশ্চাৎ নাসারন্ধ্রেরও একই কাজ। সম্মুখ নাসারন্ধ্রের কাজ হচ্ছে নাকের ভেতরে বাতাস প্রবেশ করানো, আর পশ্চাৎ নাসারন্ধ্রের কাজ হচ্ছে এর পরবর্তী যে ধাপটা নাসা গলবিল, সেখানের মধ্যে বাতাসকে প্রবেশ করানো। আর তেমন কোনো কাজ নেই। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই নাসারন্ধ্র কয়টি ছিদ্র? 2টি ছিদ্র। এটা একটা কথা, 2টি ছিদ্র। সম্মুখ নাসারন্ধ্র যেমন 2টি ছিদ্র, পশ্চাৎ নাসারন্ধ্র একই, 2টি ছিদ্র। এখন আসো, এই পশ্চাৎ নাসারন্ধ্রকে বলা হয় কোয়ানা। পশ্চাৎ নাসারন্ধ্র হচ্ছে কোয়ানা, অর্থাৎ কোয়ানা হচ্ছে এর অপর নাম। কোয়ানা এর অপর নাম। কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র, কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র হচ্ছে এর অপর নাম। ঠিক আছে? নাসারন্ধ্রের অপর নাম হচ্ছে কোয়ানা। এরপর আমরা আসি নাসা গলবিল। নাসা গলবিল নিয়ে আসলে খুব বেশি একটা কথা নেই, আমরা সরাসরি স্বরযন্ত্রে চলে যাই। 6 নম্বর যে অংশটা সেটাতে আমরা চলে যাই। স্বরযন্ত্র। স্বরযন্ত্র বা লেরিংস। স্বরযন্ত্র বা লেরিংস। স্বরযন্ত্র বা লেরিংস।
প্রায় 9 ধরনের 9টা তরুণাস্থি নিয়ে গঠিত 9টা তরুণাস্থি নিয়ে গঠিত তরুণাস্থি মধ্যে থাইরয়েড তরুণাস্থি সবচাইতে বড়। এটি গলার সামনে উঁচু হয়ে ওঠে পুরুষের। হাত দিলে এর অবস্থান বোঝা যায় এবং বাইরে থেকে দেখা যায়। একে বলা হয় অ্যাডামস অ্যাপল। স্বরযন্ত্রের উপরে থাকে একটি ছোট এপিগ্লোটিস। স্বরযন্ত্রে অনেক পেশি যুক্ত থাকে। এর অভ্যন্তরভাগে মিউকাস আবরণী ও 6টি স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে। পেশির সংকোচন প্রসারণী স্বররজ্জুর টান বা স্লতন নিয়ন্ত্রণ করে। দেখো, এখানের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে সেখানের মধ্যে একটা কথা হচ্ছে 9টি তরুণাস্থি থাকে। 9টি তরুণাস্থি দ্বারা স্বরযন্ত্র গঠিত। 9টি তরুণাস্থি দ্বারা গঠিত। এই স্বরযন্ত্র 9টি তরুণাস্থি দ্বারা গঠিত। এর মধ্যে কি কি তরুণাস্থি বিদ্যমান? একটা হচ্ছে থাইরয়েড, ক্রাইনয়েড এবং এরিটিনয়েড। ক্রাইনয়েড, এই তিনটা জিনিসই তোমাদের বইয়ে দেওয়া আছে, জন্য আমি এগুলোই পড়াচ্ছি। ট্রাইনয়েড এবং এরিটিনয়েড। ট্রাইনয়েড এবং এরিটিনয়েড। এরিটিনয়েড, থাইরয়েড, ক্রাইনয়েড এবং এরিথিনয়েড। এদের মধ্যে থাইরয়েড হচ্ছে সবচেয়ে বড়। থাইরয়েড হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। এবং এই থাইরয়েডটা পুরুষের ক্ষেত্রে এই থাইরয়েডটা গলার সামনে উঁচু হয়ে ওঠে। গলার সামনে উঁচু হয়ে ওঠে, অর্থাৎ এরকম গলার সামনে উঁচু হয়ে থাকে থাইরয়েড গ্রন্থিটা। উঠে, একে বলা হয় অ্যাডামস অ্যাপল। একে বলা হয় অ্যাডামস অ্যাপল। অ্যাডামস অ্যাপল। এখন আসো, স্বরযন্ত্রের উপরে একটি ছোট এপিগ্লোটিস থাকে। এপিগ্লোটিস বিদ্যমান। এই স্বরযন্ত্রের মধ্যে এপিগ্লোটিস বিদ্যমান। এপিগ্লোটিস বিদ্যমান। এবার আসো, স্বরযন্ত্রের মধ্যে, এই যে স্বরযন্ত্রের মধ্যে অনেকগুলো পেশি থাকে। স্বরযন্ত্রে অনেক পেশি থাকে। যে পেশিগুলোর মধ্যে 6টি স্নায়ুরজ্জু বা ভোকাল কর্ড বিদ্যমান। 6টি স্নায়ুরজ্জু বা ভোকাল কর্ড বিদ্যমান। ভোকাল কর্ড কয়টি? 6টি। ভোকাল কর্ড কয়টি? 6টি। তার মানে স্বরযন্ত্রের মধ্যে অনেকগুলো পেশি আছে। ওই পেশির মধ্যে 6টি স্নায়ুরজ্জু থাকে, যেগুলোকে বলা হয় ভোকাল কর্ড। ওই ভোকাল কর্ড থেকেই আসলে বিভিন্ন পেশির টানের কারণে শব্দ উৎপন্ন হয়। এর মধ্যে সংকোচন প্রসারণের কারণে এই যে পেশির মধ্যে যে টান বা টেনশন বা স্লতন বা রিল্যাক্সেশন, এই টান বা স্লতনের কারণে, সংকোচন প্রসারণের কারণে মূলত এই ভোকাল কর্ড থেকে শব্দ উৎপন্ন হয়। তার মানে আমরা এতক্ষণ কি বললাম? স্বরযন্ত্র বা লেরিংস। এই স্বরযন্ত্রের মধ্যে 9টি তরুণাস্থি বিদ্যমান। 9টি তরুণাস্থি বিদ্যমান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো থাইরয়েড, ক্রাইনয়েড এবং এরিথিনয়েড। এদের মধ্যে থাইরয়েড তরুণাস্থি সবচাইতে বড়, এবং এই থাইরয়েড তরুণাস্থি পুরুষের মধ্যে গলার সামনে একটু উঁচু হয়ে ওঠে, যেটাকে বলা হয় অ্যাডামস অ্যাপল। স্বরযন্ত্রের মধ্যে
এই স্বরযন্ত্রের মধ্যে এপিগ্লোটিস বিদ্যমান। স্বরযন্ত্রের মধ্যে অনেকগুলা পেশি বিদ্যমান, যেখানের মধ্যে 6টি স্নায়ুরজ্জু থাকে, যেগুলাকে বলা হয় ভোকাল কর্ড, যেগুলোকে বলা হয় ভোকাল কর্ড। ওই ভোকাল কর্ডের মধ্যে ওই ভোকাল কর্ড গুলা যেহেতু এক ধরনের স্নায়ুরজ্জু বা পেশি, এগুলার টারের কারণে বা শ্লথনের কারণে, সংকোচন প্রসারণের কারণে মূলত এক পর্যায়ে শব্দ উৎপন্ন হয়। তো আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এরপর আমরা আসি বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে আমরা প্রথমে পড়ব শ্বাসনালী বা ট্রাকিয়া। শ্বাসনালী বা ট্রাকিয়া সম্পর্কে। এখন আসো বায়ু পরিবহন অঞ্চল, যেখানের মধ্যে আমরা পড়ব শ্বাসনালী বা ট্রাকিয়া। এই ট্রাকিয়া স্বরযন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশরুকা পর্যন্ত বিস্তৃত। ট্রাকিয়ার মধ্যে যে কথাটা, স্বরযন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশরুকা পর্যন্ত, বক্ষদেশীয় কশরুকা পর্যন্ত বিস্তৃত। কশরুকা পর্যন্ত বিস্তৃত। 15 থেকে 20টি তরুণাস্থি, হায়ালিন তরুণাস্থি নির্মিত এ অংশ। 15 থেকে 20টি হায়ালিন তরুণাস্থি নির্মিত অংশ। 15 থেকে 20টি হায়ালিন তরুণাস্থি নির্মিত অংশ নির্মিত। এই হায়ালিন তরুণাস্থিগুলো সি আকৃতির অর্ধবলয় গঠন করে। সি আকৃতির অর্ধবলয় কি আকৃতির? এই সি আকৃতির। সি এর আকার যেমন এরকম আকৃতির এক ধরনের অর্ধবলয়। বলয় মানে হচ্ছে পুরো এটাকে বলা হয় বলয়। এই বলয়টাকে যদি আমি অর্ধেক করে ফেলি, তাহলে সেটা সি এর মতো একটা গঠন দেখায়। ওই সি এর মতো গঠনটাই হচ্ছে কি তরুণাস্থির গঠন। এই যে হায়ালিন তরুণাস্থি, এগুলো হচ্ছে এই সি এর মতো আকৃতির হয়ে থাকে। তার মানে 15 থেকে শুরু করে 20টি হায়ালিন তরুণাস্থি নির্মিত অংশ, যেগুলো অর্ধবলয় বা সি আকৃতির হয়ে থাকে। এখন আসো, এই যে আমি বললাম, এই যে ট্রাকিয়া বা শ্বাসনালী, এগুলা মূলত হায়ালিন তরুণাস্থি নির্মিত হওয়ার কারণে এগুলা কিন্তু সহজে চুপসে যায় না। সহজে চুপসে যায় না, অর্থাৎ মনে করো এদিকে একটা ট্রাকিয়া, ঠিক আছে, সি আকৃতির, এগুলো হচ্ছে সব শ্বাসনালী। 15 থেকে 20টা মনে করো এখানে আছে। এই সবগুলা কিন্তু আসলে চাইলেই কিন্তু একটু চুপসে যেতে পারতো, বা একটু চাপা হয়ে চুপসে যেতে পারতো মাঝে মধ্যে, বিভিন্ন চাপে বিভিন্ন কারণে। কিন্তু আমাদের এই এই জায়গাটা চুপসে যায় না। চুপসে না যাওয়ার ফলে এই জায়গার মধ্যে সহজেই বায়ু চলাচল করতে পারে। সহজে বায়ু চলাচল করতে পারে। এই ট্রাকিয়া চুপসে না যাওয়ার কারণে সহজে বায়ু চলাচল করতে পারে। এই জন্য এটাকে বলা হয় বায়ু পরিবহন অঞ্চলের অংশ। বায়ু পরিবহন অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা দিয়ে আসলে শ্বাস প্রশ্বাস বায়ু পরিবহন হতে পারে। ঠিক আছে, তো আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এখন আমরা আসি ব্রঙ্কাস। ব্রঙ্কিউল, ফুসফুস হয়ে একেবারে অ্যালভিওলাস পর্যন্ত আমরা একসাথে পড়বো। ঠিক আছে, ব্রঙ্কাস ব্রঙ্কিউল এই জিনিসগুলো বুঝতে হলে তোমাকে আগে ফুসফুসের গঠন সম্পর্কে তোমাকে জানতে হবে। প্রথমে আমরা আসি ফুসফুস।
ফুসফুস বা লাং, ফুসফুস বা লাং, লাংস। অনেকে এটাকে বলা হয়, অনেকে এটাকে বলে লাঞ্চ। আসলে লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার। লাঞ্চ, একটা হচ্ছে লাঞ্চ আর একটা হচ্ছে লাং। লাঞ্চ, আর এটা হচ্ছে লাং। এই লাং, এটা হচ্ছে লাং। লাং মানে হচ্ছে ফুসফুস, লাং মানে হচ্ছে ফুসফুস, আর লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার। সুতরাং কোনটাকে আসলে আমরা লাং বলবো, কোনটাকে লাঞ্চ বলবো, এই জিনিসগুলো আসলে আমাদের একটু উচ্চারণগত অনেক ভুল আছে। এখন আসো, এই যে ফুসফুস কয়টা? ফুসফুস সাধারণত দুইটা থাকে। কয়টা থাকে? দুইটা ফুসফুস আমাদের দেহের মধ্যে বিদ্যমান। একটা হচ্ছে ডান ফুসফুস আর একটা হচ্ছে বাম ফুসফুস। একটা হচ্ছে ডান ফুসফুস আর একটা হচ্ছে বাম ফুসফুস। এখন আমরা দেখো, যেহেতু এই সাইডটা বাম সাইডে আছে, সেহেতু আমরা এই জায়গাতে আমি বাম লিখি এবং এই জায়গাতে আমি ডান লিখি। দেখো, এই যে বাম ফুসফুস, বাম ফুসফুসটির বৈশিষ্ট্য কি? এটা আকারে ছোট, এটা আকারে ছোট, এটা আকারে বড়, আকারে বড়। বাম ফুসফুসের মধ্যে দুইটি লোব বিদ্যমান, দুইটি। আচ্ছা, আগের ওজনটা বলে দিই। বাম ফুসফুসের ওজন হচ্ছে 565 গ্রাম এবং ডান ফুসফুসের ওজন হচ্ছে 625 গ্রাম। 565 গ্রাম, 625 গ্রাম, 565 গ্রাম এবং 665 গ্রাম ওজন। এখন দেখো, এই বাম ফুসফুসের মধ্যে দুইটি লোব বিদ্যমান। লোব মানে হচ্ছে ভাগ করা, অর্থাৎ বাম ফুসফুসকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। এটা দুই ভাগে ভাগ করে আলোচনা করা হয়। এই ফুসফুসটাকে দুই ভাগে বিভক্ত থাকে আর কি, এগুলোকে বলা হয় দুই অংশ। আসলে দুই অংশে পৃথক হয় না, কিন্তু দুই অংশে ভাগ করা থাকে ওই জায়গার মধ্যে, কিন্তু আসলে বোঝা যায় না। দুই অংশে ভাগ করা থাকে। এবং ডান ফুসফুসটা তিন অংশে ভাগ করা থাকে, বা তিনটি লোব বিদ্যমান থাকে, তিনটি লোব বিদ্যমান থাকে। এই যে দুইটি লোব কিন্তু আবার 8 ভাগে বিভক্ত থাকে। এই দুইটি লোব কিন্তু আবার 8 ভাগে বিভক্ত থাকে, 8টি সেগমেন্ট বলা হয়। ওই ভাগগুলোকে বলা হয় সেগমেন্ট। প্রথমে আমরা দুই ভাগে ভাগ করতেছি, সেটাকে বলতেছি আমরা লোব, এবং এরপর আমরা 8 ভাগে ভাগ করছি, সেটাকে বলতে আমরা সেগমেন্ট। 8টি সেগমেন্ট থাকে। এবং ডান ফুসফুসের মধ্যে 10টি সেগমেন্ট থাকে, 10টি সেগমেন্ট থাকে, 10টি সেগমেন্ট থাকে। এবার তোমার জন্য আসলে বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, এই জিনিসগুলো বোঝাটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা দেখো। প্রথমে আমরা আসি, ফুসফুস কয়টা? দুইটা, একটা হচ্ছে বাম ফুসফুস, একটা হচ্ছে ডান ফুসফুস। বাম ফুসফুসের ওজন কত? 565, এবং ডান ফুসফুসের ওজন কত? আর একটু বেশি, 625 গ্রাম। বাম ফুসফুসটা আকারে ছোট, ডান ফুসফুসটা আকারে বড়। বাম ফুসফুস দুইটি লোবে বিভক্ত এবং 8টি সেগমেন্টে বিভক্ত, এবং ডান ফুসফুস 3টি লোবে বিভক্ত এবং 10টি সেগমেন্টে বিভক্ত। এবার আসো, আমি এখানের মধ্যে যদি একটা ফুসফুস আঁকি, এটা মনে হয় একটা ফুসফুস, জাস্ট আঁকলাম। ধরি এটা হচ্ছে ডান ফুসফুস, ডান, ডি দ্বারা প্রকাশ করলাম, আর এটা হচ্ছে বাম ফুসফুস, এল দ্বারা প্রকাশ করলাম। এ এল, বাম ফুসফুস কয় ভাগে? দুই ভাগে ভাগ করা থাকে, এবং ডান ফুসফুস 3 ভাগে। ঠিক আছে, 3 ভাগে ভাগ করা আছে। এবং ডান ফুসফুসের মধ্যে সেগমেন্ট কয়টা? 10টা। 1, 2, 3, ঠিক আছে, 4, 5, 6, 7, 8, 9, 10, মনে করো এই 10টা সেগমেন্টে বিভক্ত করা আছে। এবং এখানে 1, 2, 3, 4, 5, হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা সেগমেন্টে মনে করো ভাগ করা আছে। দেখো,
আমি একটু গাঢ় করে দিছি, গাঢ় করে যে অংশটা দিছি সেটা হচ্ছে এই যে 1 2 3 তিনটা সেগমেন্টে ভাগ করা, আর গাঢ় করে এখানে দুইটা সেগমেন্টে ভাগ করা, আর মাঝখানের যে ছোট ছোট অংশ সেগুলো, না সরি, গাঢ় করে যে অংশগুলো দিই সেগুলো হচ্ছে লোব, লোবে বিভক্ত করা। 1 2 3 তিনটা লোব ডান ফুসফুসে, আর বাম ফুসফুসে দুইটা লোব, এবং ছোট ছোট যেগুলো আছে সেগুলো হচ্ছে সেগমেন্টে ভাগ করা। আমি জাস্ট দিলাম এই জিনিসটা। এখন আসো, এখন এই যে ব্রঙ্কিউল, ব্রঙ্কাস, এই জিনিসগুলো আসলে কি? দেখো, ব্রঙ্কাস মানে হচ্ছে উপরেরটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। এই যে এটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া থেকে এই যে দুই ভাগে যে ব্রঙ্কাস গুলা ভাগ হয়ে যায় এগুলোকে বলা হয় ব্রঙ্কাস বা ব্রঙ্কাই। দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে, দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে দেখো এই অংশটা, এখানের মধ্যে একটা শাখা ঢুকছে, এখানের মধ্যে আরেকটা শাখা ঢুকছে, এখানের মধ্যে আরেকটা শাখা ঢুকছে, তিন জায়গার মধ্যে তিনটা শাখা। ফুসফুসে ঢোকার পরে প্রত্যেকটা শাখা প্রশাখার মধ্যে যে প্রত্যেকটা শাখা প্রশাখার মধ্যে কিন্তু চলে যাবে। ফুসফুসে প্রবেশ করার পরে প্রত্যেকটা শাখা প্রশাখার মধ্যে কিন্তু চলে যাবে। এখন আসো, এই জায়গার মধ্যে এই ব্রঙ্কাসটা ঢোকার পরে এই শাখা প্রশাখার মধ্যে চলে গেছে, আবার এখানের মধ্যেও চলে গেছে। এই যে প্রথমে ঢোকার পরে এরা এরা ছিল ব্রঙ্কাস, এরা ছিল ব্রঙ্কাস, এরা ছিল ব্রঙ্কাস, যেটাকে বলা হয় প্রাইমারি, যেটাকে বলা হয় এই দুইটা হচ্ছে প্রাইমারি, এগুলোকে বলা হয় প্রাইমারি। এই প্রাইমারি ব্রঙ্কাসটা ফুসফুসের মধ্যে প্রবেশ করার পরে তিন ভাগে ভাগ হয়ে গেছে না? এখানের মধ্যে তিন ভাগে ভাগ হয়েছে, তিন ভাগে। এই যে তিন ভাগে ভাগ হওয়াটা, এখানের মধ্যে ভাগ হয়েছে দুই ভাগে। এই যে দুই ভাগে ভাগ হওয়াটা, এটাকে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কাস, ব্রঙ্কাস। এরপরে ওই যে তিন ভাগ থেকে প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে আবার প্রবেশ করবে, প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে আবার প্রবেশ করবে, দুই ভাগ থেকে প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে প্রবেশ করে। প্রথমে তিন ভাগে তিনটা লোবের মধ্যে প্রবেশ করছে, ওই তিনটা লোব থেকে আবার 10টা সেগমেন্ট এখানের মধ্যে যে রয়েছে 10টা সেগমেন্টে আবার বিভক্ত হয়ে যাবে। এরপর এখানের মধ্যে যে দুইটা, দুইটা থেকে আবার 8টা সেগমেন্টে বিভক্ত হয়ে যাবে। ওই যে সেগমেন্ট এখানের মধ্যে যে 10টা সেগমেন্টে বিভক্ত হয়ে গেছে, আর এখানের মধ্যে যে 8টা সেগমেন্টে বিভক্ত হয়ে গেছে, ওই যে 10টা 8টা এগুলোকে বলা হয় টারশিয়ারি, এগুলোকে বলা হয় টারশিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল সেগমেন্টাল ব্রঙ্কাস। টারশিয়ারি, এটাকে বলা হয় টারশিয়ারি ব্রঙ্কাস। আমি আবার পুরো বিষয়টা বোঝাই দিচ্ছি, এই জিনিসটা মুছে দিই এবং এগুলো মুছে দিয়ে আবার পুরো জিনিসটা বোঝাই দিচ্ছি ফুসফুসের অংশগুলো সহ। আমি আবার পুরো জিনিসটা বুঝাই দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টা। এই যে শ্বসন, শ্বসন যেটা ফুসফুস, এই ফুসফুসের গঠনটা অনেকটা বৃক্ষের মতো, বৃক্ষের মতো, বৃক্ষের মতো বা গাছের মতো। শ্বসন বৃক্ষ বলা হয় এই গঠনটাকে, শ্বসন বৃক্ষ। দেখো এই জায়গাটা, এটাকে বলা হয় ডান ফুসফুস, আমরা ধরে নিলাম এটা ডান ফুসফুস, আর এটা বাম ফুসফুস আমরা ধরে নিলাম। ডান ফুসফুস মূলত কয় ভাগে বিভক্ত থাকবে? দুই ভাগে। আর বাম ফুসফুস তিন ভাগে, আমরা জানি। এই তিন ভাগে বিভক্ত, এগুলোকে বলা হয় লোব, এগুলোকে বলা হয় লোব। এখন উপর থেকে যে ট্রাকিয়া আসবে, উপরে এই জায়গার মধ্যে কি বিদ্যমান? এই জায়গার মধ্যে ট্রাকিয়া বিদ্যমান, ট্রাকিয়া। এই যে ট্রাকিয়া হয়ে দুই পাশে দুইটা যে নালী চলে গেছে, এটাকে আমরা বলি ব্রঙ্কাস। এই যে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাসের অন্য নাম হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, ব্রঙ্কাসের অন্য নাম হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, ব্রঙ্কাস। এখন দেখো এই যে কয়টা লোব, তিনটা লোব, না সরি, এটা হচ্ছে বাম ফুসফুস, বাম ফুসফুসের মধ্যে কয়টা লোব? দুইটা লোব, দুইটা লোব, অর্থাৎ দুইটা ভাগে বিভক্ত করা।
এই যে দুইটা লোব আছে, এখানের মধ্যে সেগমেন্ট কয়টা? 8টা সেগমেন্ট। 1 1 2 3 4 5 6 7 8। এই যে কয়টা সেগমেন্ট? 8টা সেগমেন্ট। 1 2 3 4 5 6 7 8, সরি 7 8। এই যে এটা হচ্ছে কি আমাদের সেগমেন্টে বিভক্ত করা। দেখো প্রথমে তো এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এই যে দুইটা ভাগ, এই যে প্রথমে যে দুইটা ভাগ, এই দুইটা ভাগ তো কিসের ভাগ? এই দুইটা ভাগ হচ্ছে লোব, এবং এই লোবের ভিতরে আরো ভাগ আছে, আরো ভাগ আছে, যেটাকে বলা হয় সেগমেন্ট। কয়টা সেগমেন্ট? 8টা সেগমেন্ট। এখানের মধ্যে কয়টা সেগমেন্ট? 8টা সেগমেন্ট। আর এখানের মধ্যে যে কয়টা অংশ? 1 2 3, কয়টা অংশ? 3টা লোব, 3টা লোব। 3টা লোবের মধ্যে সেগমেন্ট কয়টা থাকবে? সেগমেন্ট 1 2 3 4 5 6 7 8 9 10। মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সেগমেন্ট, 3টা লোব। আশা করি বোঝা গেছে। 10টা সেগমেন্ট। সেগমেন্ট মানে হচ্ছে আরো কয়েক ভাগে বিভক্ত করলে, লোবকে যদি আমরা আরো ভাগে বিভক্ত করি সেটাকে বলা হয় সেগমেন্ট। কয়টা লোব? 3টা লোব। প্রধানত কয় ভাগ? 3 ভাগ। এবং লোব কয়, সেগমেন্ট কয়টা? বিস্তারিত ভাগ কয়টা? 10টা। আর এখানের মধ্যে 8টা সেগমেন্ট। এখন দেখো ব্রঙ্কাস যে এখানের মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করার পরে, প্রবেশ করার পরে এই যে ব্রঙ্কাসটা, ব্রঙ্কাসটা এভাবে, এভাবে প্রবেশ করার পরে দুই ভাগে এভাবে বিভক্ত হয়ে যাবে, দুইটা লোবে প্রবেশ করবে, দুইটা লোবে। আর এই জায়গায় যে ব্রঙ্কাসটা, এটা এভাবে প্রবেশ করার পরে 3টা লোবে প্রবেশ করবে। এই যে 3টা লোবে প্রবেশ করছে এবং 2টা লোবে প্রবেশ করছে, এই যে এই শাখাগুলা, এটা 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 এটা, এই যে 5টা শাখা, এই শাখাগুলাকে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাস। এখন বোঝা গেছে আশা করি। এই শাখাগুলাকে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কাস। এবং এই যে শাখাগুলা, এই শাখাগুলার মধ্য থেকে প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে কিন্তু, প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে কিন্তু কি যাবে? এই যে শাখাগুলা আবার বিস্তারিত ভাবে চলে যাবে, এখান থেকে আবার প্রত্যেকটা সেগমেন্টে যাবে, এখান থেকে আবার প্রত্যেকটা সেগমেন্টে যাবে, প্রত্যেকটা সেগমেন্টে, প্রত্যেকটা সেগমেন্টে যাবে। প্রত্যেকটা সেগমেন্টে যে গেছে, প্রত্যেকটা সেগমেন্টের ক্ষুদ্র ক্ষুদ্র যে শাখাগুলা, প্রত্যেকটা শাখা, এগুলাকে বলা হয় টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস। প্রথমে যে ব্রঙ্কাসটা সেটা হচ্ছে মেইন ব্রঙ্কাস, ঠিক আছে। এরপরে যে লোবের মধ্যে বিভক্ত হয়ে গেছে, সেকেন্ডারি ব্রঙ্কাসকে বলা হয় লোবার ব্রঙ্কাস। কেন? কারণ এটা লোবের মধ্যে বিভক্ত হয়েছে, যে 3টা লোব এবং 2টা লোব, এই লোবের মধ্যে বিভক্ত হওয়ার কারণে এটাকে বলা হয় লোবার ব্রঙ্কাস। লোবার ব্রঙ্কাস। আর টারশিয়ারি ব্রঙ্কাস কোথায় বিভক্ত হয়েছে? সেগমেন্টের মধ্যে বিভক্ত হয়েছে, এটাকে বলা হয় সেগমেন্টাল ব্রঙ্কাস। এটাকে বলা হয় সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে এই যে ব্রঙ্কাস, ব্রঙ্কাস, এই ব্রঙ্কাসটা প্রাইমারি ব্রঙ্কাস হয়ে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস, ফাইনালি টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাস হয়ে মেইন ফুসফুসের মধ্যে প্রবেশ করে। এতটুকুই হচ্ছে আমাদের এই পর্যন্ত আলোচনা। এখন আমরা আসি এবার আসো এই যে সেগমেন্টাল ব্রঙ্কাস। সেগমেন্টাল ব্রঙ্কাস এটা আসলে খুবই ক্ষুদ্র হয়ে থাকে, প্রত্যেকটা সেগমেন্টে প্রবেশ করে। সেগমেন্টাল ব্রঙ্কাসটা যদি, এই যে সেগমেন্টাল ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাসটা যদি আরো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ভাগে ভাগ হয়ে যায়, সেগুলাকে বলা হয় ব্রঙ্কিউল। সেগুলাকে বলা হয় ব্রঙ্কিউল। এই ব্রঙ্কিউলটা দুই ধরনের, একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল, একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল।
ব্রঙ্কিউলের পরে কিন্তু শ্বসন ব্রঙ্কিউল বিদ্যমান, শ্বসন ব্রঙ্কিউল বিদ্যমান। এরপরে ব্রঙ্কিউলের পরে যেটা হয় সেটা হচ্ছে অ্যালভিওলার নালী। তোমাদের বইয়ে চিত্র দেওয়া আছে, দেখো অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালীর পরে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের পরে অ্যালভিওলার থলি, অ্যালভিওলার থলির পরে অ্যালভিওলাস, ফাইনালি অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের গঠন সম্পর্কে আমরা পরবর্তীতে পড়ব। যেটাকে বলা হয়, অ্যালভিওলাসকে বলা হয় ফুসফুসের গঠন ও কার্যকরী একক, ফুসফুসের গঠন ও কার্যকরী একক। আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গেছে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।